সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। আজ 7ই ফেব্রুয়ারি সকাল। গতকালই আমরা মায়াপুর ধামের উদ্দেশ্যে মায়াপুরে চলে এসেছিলাম। আমরা আছি এখন ধুবুলিয়াতে। ধুবুলিয়া থেকে মায়াপুর ধামের দূরত্ব প্রায় 20 কিলোমিটার, অর্থাৎ আমরা যে রিসর্টে আছি সেখান থেকে এই মন্দিরের দূরত্ব। আগের দিনই আপনাদের দেখিয়েছিলাম যে কি সুন্দর রাস্তার দুপাশে চাষের জমির মাঝখান দিয়ে আমরা চলেছিলাম। আজকে সকালবেলা সেই চাষের জমির একটা অন্য রূপ চোখের সামনে ধরা দিল। সদ্য মাঠে ধান বোনা হয়েছে এবং আজকের এই ঝকঝকে সকালে চারিদিকটা অদ্ভুত সুন্দর লাগছে। প্রকৃতির টান বোধহয় একেই বলে। রাস্তায় যেতে যেতে আগের দিনই ঠিক করেছিলাম এই জায়গাটাতে দাঁড়িয়ে একবার চারপাশটা ঘুরে দেখব তো বলেছিলাম, কিন্তু তার সঙ্গে যেটা বাড়তি পাওনা ছিল সেটা ছিল বুক ভরে তাজা টাটকা নিঃশ্বাস। বুক ভরে মাঠের নিঃশ্বাস নিয়ে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। যেতে যেতে আরও দু এক জায়গায় দাঁড়িয়েছিলাম। চারপাশে যে প্রাকৃতিক শোভা ছিল সেটাকে উপেক্ষা করার কোনো উপায় ছিল না। বিশেষ করে আমাদের মতো শহুরে লোকেদের কাছে এটা তো একটা বাড়তি পাওনা। কোথাও গেলে পরে আমি সাধারণত প্রকৃতির এই নির্যাসটুকুকে যতটুকু পারি বুকের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করি। দুপাশে ভুট্টার ক্ষেত। পশ্চিমবঙ্গে বিশেষ করে নদিয়া জেলায় যে এত ভুট্টা চাষ হয় সেটা আগে আমার জানা ছিল না। বিস্তৃত জমিতে ভুট্টার চাষ এবং বিভিন্ন ধরনের দানা শস্যের চাষ হয়েছে। ডিটেলসে খুব একটা গেলাম না এর মধ্যে, তার কারণ মন্দিরে যাওয়ার একটা তাড়া ছিল। কালকেই দেখে এসেছিলাম যে এখানে যে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে সেখানে সকালবেলা ঘণ্টাখানেক সময় ধার্য করা আছে, যেখানে মন্দিরের ভেতরটা অর্থাৎ যে নির্মাণ কার্যটা চলছে সেটা ওনারা টিকিটের বিনিময়ে ঢুকতে দেন। তো এই মাঠের পাশে কিছুক্ষণ এই প্রাকৃতিক শোভা উপভোগ করে আবার ছুটে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আপনারাও সঙ্গে চলুন, দেখুন কি বিশাল কর্মযজ্ঞ চলছে সেখানে। বাংলার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন সময়ে বিভিন্ন সাহিত্য স্রষ্টাকে উদ্বুদ্ধ করেছে তাদের সেরা সাহিত্য সম্ভারকে আমাদের সামনে তুলে ধরার জন্য, যার কোনো তুলনা চলে না। চলুন, কথা বলতে বলতে চলে এলাম মন্দিরের সামনে। এবার ঢুকে পড়ব সেই আনন্দবাজারে। আপনারাও সঙ্গে থাকুন। ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে। রাত্রে আর সকালে দৃশ্যপটের হেরফেরটা নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। ঝকঝকে পরিষ্কার আকাশ আর তার মধ্যে শ্রীকৃষ্ণের এই অপূর্ব সুন্দর লীলাক্ষেত্র। এখানে এখন এসে দেখলাম অলরেডি লাইন পড়ে গেছে। আমরা দুজনের টিকিট সংগ্রহ করে, আমি অর্থাৎ আর নগেন্দ্র দুজনের টিকিট সংগ্রহ করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই বিশাল মন্দিরটির বাইরে দাঁড়ালে যেমন তার বিশালত্বটাকে অনুভব করা যায়, তেমনি ভেতরে ঢুকলে বোঝা যায় কি অপূর্ব শৈল্পিক সুষমায় এই মন্দিরটি সেজে উঠছে তিল তিল করে। পুরো মন্দিরটাকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি করিডোর এবং এক একটি করিডোরের বাইরের দিকের যে খিলানগুলি তৈরি হয়েছে তার অদ্ভুত সুন্দর পাথরের কাজগুলো থেকে চোখ ফেরানো যায় না। আর এই হচ্ছে টিকিট। একটা র্যাম্প বেয়ে আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলাম। আমরা যত উপরের দিকে উঠছি চারপাশের বাড়িঘর ক্রমশ ছোট হয়ে আসছে। দেখতে থাকুন। এখানে একটা কানেক্টিং ব্রিজ আছে, আমি দেখাচ্ছি আপনাদের, যেখান থেকে নতুন মন্দির থেকে পুরনো মন্দিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখুন, এটি একটি কানেক্টিং ব্রিজ নতুন তৈরি করা হয়েছে। মূল মন্দিরটি গম্বুজ আকৃতির এবং সেটিকে ঘিরে রয়েছে একটা বিশাল করিডোর। আমরা এখন সেই করিডোরের মধ্যে ঢুকে পড়লাম।
মন্দিরটি যখন খুলে যাবে তখন হয়তো আর ভেতরে এভাবে ভিডিও বা ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, কিন্তু যেহেতু এটা তৈরি হচ্ছে সেই জন্য এখানে এখন সেরকম কোনো বাধা নিষেধ নেই। ভিতরে অসংখ্য কর্মী অনলসভাবে কাজ করে চলেছেন। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের একদম সামনের দিকটিতে, অর্থাৎ যেখান দিয়ে মন্দিরটি শুরু হওয়ার পর যেখান দিয়ে ঢোকা এবং বের হওয়া যাবে। এটি হচ্ছে মন্দিরের মেইন হল বা উপাসনাস্থল, আপনি যাই বলুন না কেন। এর বিশালত্বটা রীতিমতো আশ্চর্যজনক, অদ্ভুত সুন্দর একটি স্থাপত্য, যেটি যখন তৈরি হয়ে যাবে তখন সত্যি এটি পূর্ব ভারতের অন্যতম একটি দ্রষ্টব্য বিষয় হয়ে দাঁড়াবে। वैदिक तारामंडल मंदिर की এই দেখুন, এই করিডোরটা মোটামুটি তৈরি। উপরের সিলিংয়ের কারুকার্যটা একবার লক্ষ্য করুন। আমরা এখন এগিয়ে চলেছি মন্দিরের মেইন এন্ট্রি গেটের সামনে। সেইখানে একজন প্রভু এই মন্দিরের গঠনশৈলীর ব্যাপারে খুব সংক্ষেপে ব্যাখ্যা করছেন দর্শকদের জন্য। চলুন গিয়ে শোনা যাক। এখানে একজন প্রভু এই মন্দিরের ডেসক্রিপশনটা দিচ্ছেন যে কোথায় কি থাকবে না থাকবে। তারপরে আছে চিন্ময় ধাম, এখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, বলো বৃন্দাবন, বলো বৃন্দাবন। শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, ক্লিয়ারলি এখানে বুঝতে পারবেন। নিচে যে 7 প্ল্যানেট আছে, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেটা 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন হবে আর খারাপ কর্ম করলে ডিমোশন হবে। এই জন্য এই মন্দিরের নাম TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ মন্দির নয়। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মণ্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গিয়েছিলেন, দেখো হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ,
গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে, সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি জগৎগুরু শিল প্রভুপাদজি কৃপায় সারা বিশ্বব্যাপী হরিনাম প্রচার হচ্ছে। জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তাই আপনারা যে যা পারেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণে সহযোগিতা করবেন। নিচে আমাদের ডোনেশন অফিস রয়েছে, টিওবিপি সেবা অফিস, ফান্ডরাইজিং অফিস, ওখানে আপনারা অনুদান করতে পারেন। আপনাদের অমূল্য দানে এই মন্দির তৈরি হচ্ছে। তো এই দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়, এটা জয় এটা বিজয়, ভগবান বিষ্ণুর দ্বারপাল। এই মন্দিরের যে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন, তিনি হচ্ছেন আমেরিকাবাসী অ্যালফ্রেড বুশ ফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, আমেরিকা, শিল প্রভুপাদজির অন্যতম শিষ্য। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস, ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস। ওনার ওয়াইফ আমাদেরই বাংলার বাঙালি। তো আপনারাও সহযোগিতা করবেন মন্দির নির্মাণ কার্যের জন্য, যে যতটুকু পারেন। নিচে ডোনেশন বক্স আছে। এটাই হবে মেন এন্ট্রান্স, মেন গেট। বাঁ দিক দিয়ে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। ডান দিকে রয়েছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি, শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির কি। ওখানে মিউজিয়াম রয়েছে, পরে আপনারা নেমে গিয়ে দর্শন করতে পারবেন। বেলা 1টা পর্যন্ত খোলা থাকবে, আবার 4টে থেকে 8:30 পর্যন্ত পুষ্প সমাধি মন্দির। এই বাঁ দিকে দেখুন একটা যজ্ঞশালা তৈরি হচ্ছে, খুব সুন্দর। বাঁ দিকে হবে এন্ট্রি গেট আর ডান দিক দিয়ে হবে এক্সিট গেট। এটাই হবে মেন গেট, মেন এন্ট্রান্স। আর দুই দিকে দুটো করে 4টে হাতি থাকবে মেন গেটের। এটা হচ্ছে দক্ষিণ দিক, তাই শাস্ত্র মতে এটাকে হস্তি দুয়ার বলা হয়। 4টি দুয়ার হয় শাস্ত্র মতে। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরে গেট দক্ষিণ দিক, তাই এটাকে হস্তি দুয়ার বলা হয়। তো রিটার্ন সেম রাস্তা, দয়া করে যেই রাস্তা দিয়ে আসছেন একই রাস্তা ধরে নামবেন। এদিকে রয়েছে জয়, ওইদিকে রয়েছে বিজয়, সাদা কাপড়ে। হরে কৃষ্ণ, সবাই মিলে চলে আসুন। যে রাস্তা দিয়ে আসছেন ওখানে নামতে হবে, রিটার্ন রাস্তা দিয়ে আসুন। আমাদের এই সংক্ষিপ্ত সফর এখানেই শেষ হলো। আমরা এবার আস্তে আস্তে আবার নিচের দিকে একই রাস্তা দিয়ে নেমে যাব। চতুর্দিকে ছড়ানো ছিটানো যে বিভিন্ন বিল্ডিং মেটেরিয়ালসের জিনিসপত্র পড়ে রয়েছে, প্রভুরা বারবার বললেন যে সাবধানে নিচে নামতে। আর সমস্ত এই যে একটা বিশাল কর্মকাণ্ড এখানে চলেছে, তার জন্য যে একটা বিশাল ইউনিট অক্লান্ত পরিশ্রম করে চলেছে, তাদের কুর্নিশ না জানি উপায় নেই। কত লোকের যে পরিশ্রমের পেছনে, কত লোকের পরিশ্রম, অধ্যাবসায়, এবং সবার উপরে ভগবানের প্রতি একটা অশেষ কি বলবো, ভক্তি বলবো না, এটাকে শ্রদ্ধা বলবো না সম্ভ্রম বলবো, আমি নিজেই এর ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এত বড় বিশাল কর্মযজ্ঞ আমি এর আগে দেখিনি। ভারতবর্ষে তো বিভিন্ন প্রান্তে প্রচুর মন্দির আছে এবং এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির গড়ে উঠছে, কিন্তু এই ধরনের একটা মন্দির যেখানে আধুনিক প্রযুক্তির সমস্ত রকম ব্যবহার, সেটা দেখলে সত্যিই অবাক হয়ে যেতে হয়। চলুন এবার ধীরে ধীরে নিচের দিকে নামা যাক। আমরা এখন নিচের দিকে নেমে চলেছি। নেমে গিয়ে আমরা আবার মন্দিরের মূল যে চত্বর সেখানে চলে যাব। সেখান থেকে আজকে ইচ্ছে আছে একবার মহাপ্রভুর জন্মস্থানটাও আপনাদের ঘুরিয়ে আনব। তো সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার একটা ছোট্ট অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই আনন্দে থাকবেন। সবার জীবনে শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ নেমে আসুক, এই প্রার্থনা জানাই। ওঠার সময় যে র্যাম্প ধরে উঠেছিলাম, সেই র্যাম্প ধরেই আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আর নিচে নামতে নামতে একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম। মার সঙ্গে এসছে দুই ক্ষুদে বৈষ্ণব। ছোটটি তো আগে আগে চলেছে এবং তার থেকে যেটি বড় সেটি একটি খোল কিনে বাজাতে বাজাতে চলেছে। এর থেকে বোঝা যায় যে হরিনাম শিশু মনের ওপরও কতখানি প্রভাব বিস্তার করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।